জুলাই বিপ্লব সংগঠিত হয়েছিল, আমি এটাকে অবশ্যই বিপ্লব বলবো। যে এটা নিয়ে যদিও বিতর্ক, বিপ্লব, অভ্যুত্থান কি এইরকম একটা আলোচনা আছে, তারপরে আমি বলবো যে এই জুলাই বিপ্লব সংগঠিত হয়েছিল, সেটার এখন পর্যন্ত আমরা অনেক কিছুই পূরণ হয়নি, আবার অনেক কিছু পূরণ হয়েছে। কি পূরণ হয়েছে আমি যদি বড় দাগে বলি, যে আমরা একটা মোটামুটি মুক্ত পরিবেশে জাতীয় নির্বাচন করে একটা নির্বাচিত সংসদ সরকার পেয়েছি। এই আগে মানুষের ভোটাধিকার ছিল না। এই যে একটা বড় জিনিস, পরপর 3 দফায় আপনি জানেন রাতের ভোট, আমিডামের ভোট হয়েছে, রাতের ভোট হয়েছে, ভোটারবিহীন নির্বাচন হয়েছে। এই যে পরিস্থিতির একটা সৃষ্টি হয়েছিল, মানুষ ভোট দিতেই যেত না, আওয়ামী লীগের লোকজন ভোট দিতে যাওয়া বন্ধ করে দিয়েছিল, এরকম একটা পরিবেশের সৃষ্টি করা হয়েছিল 17 বছরের স্বৈরাচারী শেখ হাসিনার শাসন আমলে। সেই অবস্থা থেকে মুক্ত হয়ে একটা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আপনি হয়তো বলতে পারেন যে সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেয়নি। আওয়ামী লীগ ছাড়া কিংবা তার সহযোগী 14 দলীয় জোট ছাড়া অন্য সবাই অংশ নিয়েছে। আওয়ামী লীগ রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে, এবং এই জাতীয় একটা গণ অভ্যুত্থানে কিংবা বিপ্লবে যখন যে শক্তি পরাজিত হয়, ফ্যাসিস্ট পালিয়ে যায়, তারা নির্বাচনে অংশগ্রহণ করার নজির অতীতে আপনি আমার চেয়ে অনেক ভালো জানেন যে খুব একটা নেই বিশ্বব্যাপী। যে বিপ্লবের মাধ্যমে কাউকে পরাজিত করলে তারা নির্বাচনে অংশগ্রহণ করেছে, এরকম নজির নেই। সো আমি বলবো একটা সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক পরিবেশে অ্যাটলিস্ট মানুষ যারা ছিল, আওয়ামী লীগের যারা ভোটার ছিল, তারা তো তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে, এটা নিয়ে কোনো বাধা ছিল না। নির্বাচন একটি পয়েন্ট, একটা বিষয়, এটা বড় অর্জন। জুলাই অর্জন। দ্বিতীয় যে বিষয়টি বলবো, যে অন্তর্বর্তীকালীন সরকার জুলাই সনদ দীর্ঘ আলোচনার মাধ্যমে রাজনৈতিক দলগুলোর সাথে 6টা এবং পরবর্তীতে 11টি সংস্কার কমিশন গঠন করে। এর মধ্যে মূলত 6টি কমিশন, সংবিধান সংস্কার কমিশন সহ 6টি কমিশন, যাদের পরবর্তীতে ঐকমত্য কমিশন করে রাজনৈতিক দলগুলোর মধ্যে মোটামুটি ঐকমত্যের ভিত্তিতে একটি জুলাই জাতীয় সনদ প্রবর্তন করেছিল, এবং এটাকে মানুষ ব্যাপকভাবে সমর্থন জানিয়েছে এই জুলাই জাতীয় সনদকে। এবং রাজনৈতিক দলগুলো, বিশেষ করে মেইন স্টেক হোল্ডার যারা এই মুহূর্তে রাজনীতিতে, তারা প্রত্যেকে এটাতে স্বাক্ষর করেছে। বিএনপি বলেন, জামাত বলেন, এনসিপি বলেন, আগে পরে বাম একটা অংশ করেছে, আর একটা অংশ 4টা দল করে নাই, বাকি সবাই 30টা সংগঠনের যারা রাজনৈতিক আলোচনায় অংশগ্রহণ করেছিল এবং চলমান রাজনীতি সক্রিয়, তারা স্বাক্ষর করেছে। এবং এটা নিয়ে নির্বাচিত সরকার জনাব তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান বিএনপি সরকার স্পষ্ট করে বারবার বলেছে যে আমরা স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন করব। ওকে, জুলাই সনদ এই জায়গাটাতে একটা পয়েন্ট যে বাস্তবায়ন করব, কিন্তু এটার যে গণভোটের অংশটা এবং যে জুলাই আদেশ, এখানে 3টা জিনিস আপনি স্পষ্টতই জানেন। জুলাই সনদ, যার ব্যাপারে সবার ঐকমত আছে, কিন্তু আদেশ এবং জুলাই আদেশ এবং গণভোটের যে প্রক্রিয়াটা, এই দুইটা নিয়ে কিছু কথাবার্তা রয়েছে। গণভোটের যে প্রশ্নগুলো আসছিল এগুলো নিয়ে, তো সেইখানে একটা বিরোধ আছে। সংস্কার পরিষদ, সংবিধান সংস্কার পরিষদের যেটা ঠিক আছে, শপথ গ্রহণ নিয়ে একটা বিরোধ তাদের মধ্যে হয়েছে। আপাতত শুরুর ক্ষেত্রে আপনি যদি, আমি শুরুর ক্ষেত্রে সংক্ষেপে বলছি। তো এইখানে আপনি যেটা বলতে চাচ্ছেন, একটা ফাউন্ডেশন আছে যে আমরা কিভাবে রাষ্ট্রটাকে মেরামত করব, যেটা জুলাই আকাঙ্ক্ষার মধ্যে ছিল, এর একটা ফাউন্ডেশন এই জুলাই সনদের মধ্যে আছে। এখন ইমপ্লিমেন্টেশন পর্যায়ে আমি বলবো এটা এখনো তেমন কিছুই হয়নি। কিছুটা হয়েছিল, অন্তর্বর্তী সরকার করেছে। বর্তমান সরকার ইমপ্লিমেন্টেশন লেভেলে জুলাই সনদের যে বিষয়গুলো আছে সেখানে অগ্রগতিটা এখন পর্যন্ত দৃশ্যমান নয়। তারা বলছেন আমরা করব, এবং আমরা বিশ্বাস করি তারা এটা করবেন, কারণ সংস্কার প্রস্তাবের বিএনপির ছিল, আমরা পুরো ইনক্লুডেড হয়েছে। আমরা পুরো ব্যাপারগুলি নিয়ে একটু আলোচনা করব। আপনি জুলাইতে আমরা কি পাইলাম, ন্যায় বিচার, রাষ্ট্র মেরামত, আপনি রাষ্ট্র মেরামতের কথা তো বললামই যে এটা প্রক্রিয়াধীন, বাট এটা কাঙ্ক্ষিত অগ্রগতি নেই। ন্যায় বিচারের কথা যদি বলেন, আগের চেয়ে এটা অনেক উন্নত হয়েছে, কিন্তু আরো সুযোগ রয়েছে এই সমস্ত জায়গায় কাজ করার। ভয়ভীতির পরিবেশটা, আমরা কথা বলার ক্ষেত্রে মিডিয়া স্বাধীনভাবে, আগের চেয়ে অনেক স্বাধীনভাবে কাজ করছে। এখন ডিজিএফআই অফিসে যেতে হয় না, এসবি অফিসে যেতে হয় না, এই জাতীয় জায়গাগুলোতে আছে।
কিন্তু মিডিয়ার ভূমিকাটা এখনো প্রশ্নবিদ্ধ নানা কারণে, নানা পর্যায়ে। সেটা আপনি সময় দিলে আমি এই নিয়ে কথা বলতে পারবো। আমার মনে হয় যে আপনি মোটামুটি পরিষ্কার করেছেন। আমি শুধু দুটো প্রশ্ন আপনাকে বলে রাখি, এই দুটো ব্যাপারে নিয়ে নিশ্চয়ই আপনি কথা বলবেন। আপনি বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় রাষ্ট্র মেরামতের কিছু বিষয় ইমপ্লিমেন্টেশন করা হয়েছিল, এই সরকারের সময় করা হয় না। আপনি যদি একটু আলোকপাত করেন অন্তর্বর্তী সরকারের সময় আসলে কি করা হয়েছিল যেটা এই সরকার করতেছে না। দুই হচ্ছে যে মুখের না, এটা আমি পরে আপনার কাছে শুনবো, মানে মুখের কথা ছাড়া, মুখের কথা ছাড়া ন্যায় বিচারের কথা আপনি বলতেছেন যে আগের চেয়ে ভালো হয়েছিল। আমি এটার মধ্যে একটু দুই পয়সা দিয়ে রাখি, ন্যায় বিচারটা কি আসলে আগের চেয়ে ভালো হয়েছিল বা আগের চেয়ে ভালো হয়েছে সেটা আপনি আসলে কিসের ভিত্তিতে বলতেছেন সেটাও যদি একটু আপনারা বলেন। ভয় ভীতি ছাড়া মানুষের বিরুদ্ধে এই মুহূর্তে জাহেদ ভাই আপনি হয়তো আমার চেয়ে বেশি খবর রাখবেন, এই মুহূর্তে বাংলাদেশে যত লোকের নামে যত ভুয়া মামলা আছে, কার কি পরিচয় ছিল সেইটার কথা আলাদা। এই মুহূর্তে যত ভুয়া মামলা ছিল, আমার বিবেচনায় এত বেশি ভুয়া মামলা পৃথিবীতে কোনো সময় কোনো দেশে ছিল না। এটা হলো আমার বিবেচনা, আমার বিবেচনা। সেটা ছিল এত বেশি ভুয়া মামলা না। জাহেদ ভাই আপনি বলবেন, আমি বলি সংখ্যা তো ডিবেট হতে পারে, ঠিক আছে, আমি কথা বলবো যখন আসছে। হ্যাঁ হ্যাঁ, সংখ্যা নিয়ে জানেন যে 18 এবং 24 নির্বাচনের আগে, বিশেষ করে 18 নির্বাচনের আগে কি পর্যায়ে ভুয়া মামলা দেওয়া হয়েছিল। 400টা মামলা একই দিনে দায়ের করা হয়েছিল, যেখানে কোনো ঘটনাই ঘটেনি। 18 আর 24-এর ক্ষেত্রে 18 আর 24-এর ক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে অনেকগুলি রাজনৈতিক বিবেচনায় ভুয়া মামলা দেওয়া হয়েছিল। সেই মামলাগুলির বেশিরভাগ, এই যে আপনি 60,000 মামলার কথা বলা হয়, 60 লক্ষ নেতা কর্মী দলীয় লোকদেরকে জেলে পুরা হয়েছিল, চরিত্র শুধু ভুয়া মামলা। জাহেদ আমি বলি বেশিরভাগের মামলার চরিত্র 18 আর 24-এর ক্ষেত্রে 18 আর 24-এর মামলাগুলির চরিত্র বেশিরভাগ ক্ষেত্রে এক, নাম শুধু অজ্ঞাত পরিমাণ, নাম শুধু অমুক গ্রামকে গ্রাম সেগুলি দেওয়া হয়েছে। কিন্তু এখন টার্গেট করে করে জাহেদ ভাই আমি বলি টার্গেট করে করে, এই যে আমি এই কথা বলতেছি না, আমি বলতেছি শুধু অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের সময় উঠে নাই মামলা। জাহেদ ভাই আপনি ন্যায় বিচারের কথা বলতেছেন যখন, তখন এটা ন্যায় বিচারের কথাই বলতে হবে। কিন্তু নতুন করে তো দায়ের হয় নাই, আমি সেই কথাটাই বলছি। এখন কি আচ্ছা ঠিক আছে, গত 4 মাসে কি নতুন করে কোনো মামলা দায়ের হয়েছে? সেই রকম তো হয় না। আমি দেখছি নতুন করে, জাহেদ ভাই আপনি খোঁজ নিলে জানবেন নতুন করে মামলা দায়ের হয়েছে, পুরনো মামলাগুলিরও জামিন হইতেছে না। আপনি সেটা বলতে পারেন না, না না সেটা ঠিক আছে। তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি বলতে পারেন, বিচারকরা তো বিচারকে তো চেয়ারে বৈশা মানে ন্যায় বিচার করতেছে না। জাহেদ ভাই আপনি যদি দাবি করেন যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে, আমি না না আমি বলছি, আমি না, আপনি খেয়াল করে দেখেন, আমি বলেছি যে আগের চেয়ে অবস্থার উন্নতি হয়েছে। না আমি সেই মাপের মধ্যে দিয়ে যাব না, বিচার বিভাগে আমি সেই মাপের মধ্যে যাব না। আমি দেখব আগেও ন্যায় বিচার ছিল না, এখনো ন্যায় বিচার ছিল না, এখনো নাই। এটা আমি নিজেও বলছি, তো আমি এটাও বলছি নাইটা আমরা বলি আগের চেয়ে ভালো কিনা যায় এখনো এখন ইমপ্রুভ করেছে, কিন্তু এটা যথেষ্ট কাজ করার। আমি ল্যাঙ্গুয়েজটা ইউজ করেছি যে এখানে আমরা ইমপ্রুভমেন্ট আবার আপনার কাছে শুনবো জাহেদ ভাই। কিন্তু আপনি যেগুলি বলেছেন সেগুলি একদম স্পষ্ট ভাষায়, আপনার সাথে দ্বিমত করার কোনো সুযোগ এখানে নাই। দীপু ভাই আমি আপনার কাছে আসছি, জাহেদ ভাই স্পষ্ট বলছেন যে বাংলাদেশে 3টা ইলেকশন হয় নাই, এটার সাথে জাহেদ ভাইয়ের সাথে আমি একমত। কোনোটা সময় হইলো যে অন্যরা আসে না, আমরা কি করব, এই জন্য আমরা 154 জন আগে পার হয়ে যাব। কোনো সময় হচ্ছে যে আসার পরে প্রতিশ্রুতি দিয়ে, 2018 সালে যেটা হয়েছে, আসার পরে প্রতিশ্রুতি দিয়ে একটা লেভেল প্লেইং ফিল্ডের নাম করে কে কে কার বিরুদ্ধে মামলা আছে সেইটা জানতে চেয়ে তাদের বিরুদ্ধে আরো ডাবল মামলা দেওয়া হয়েছে। 35,000 এজেন্ট, নির্বাচনী এজেন্ট, 35,000 নির্বাচনী এজেন্টের মধ্যে মাত্র 2,500 পরবর্তী দিনে ভোটে উপস্থিত থাকতে পারছিল, যেগুলি আমরা মানে দিনের পর দিন বলছি তাদের সবার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। মানে ইলেকশন হয় নাই 2024-এ, তো ইলেকশন যে হয় নাই সেই সময়কার সরকারও খুব বুঝতে পারতেছিল যে এইবার আর এরকম করে দেওয়া যাবে না, একটা কঠিন মানে কি বলে ক্যান্ডিডেট দেওয়া। এগুলি সবই জানেন দীপু ভাই, হ্যাঁ। তো 14, 18, 24-এর কথা বলা, তারপরে উনি বলছেন জুলাই সনদের কথা। কিছু কিছু বিষয়ে রাজনৈতিক ঐক্যমত্য হয়েছে যাতে কেউ আর এরকমভাবে একক ক্ষমতাপন্ন না হয়ে উঠতে পারে, এবং সেইটার ক্ষেত্রে সবাই এটার মধ্যে একমত হয়েছে, পলিটিক্যাল পার্টিগুলি এটার সাথে একমত হয়েছে, এইটা উনি দেখতে চায়। ন্যায় বিচারের ক্ষেত্রে উনি বলছে আগে যে অবস্থা ছিল একদিনে সেই অবস্থার পরিবর্তন হবে না, ধীরে ধীরে সেই অবস্থাগুলি পরিবর্তন হবে। আপনি পাশাপাশি জাহেদ ভাইয়ের কথার মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির কথাও একটু বলছে। আপনি 4টা ফ্যাক্টরের উপরে, নির্বাচন হয়েছে, জুলাই সনদ, ন্যায় বিচার, এইসবের ক্ষেত্রে যদি আপনি একটু বলেন যে আপনি কেমন দেখতেছেন 2 years অফ থিং। আমি মাঝখানে একটু বলে নেই, মোহাম্মদ আতিকুল্লাহ একজন দর্শক, উনি বলছেন খালেদ ভাই সে আগের মতোই আমি আর মামুদের নিয়ে একপাক্ষিক আলোচনা করেন, এখান থেকে আমরা আসলে কি পাবো, এটা কি জার্নালিজমের কোন অংশ বুঝিয়ে বলবেন কি? ভাই আমি আগেও যদি একপাক্ষিক আলোচনাও করে থাকি, এখনো একপাক্ষিক আলোচনা করে, এই যদি আপনার বুঝ হয় তাহলে আমি এটা নিয়ে আর কোনো কথা বলতে পারবো না। ভাই আপনাকে ধন্যবাদ। আমি একটু দীপু ভাই আপনার কাছে একটু আসি যে এই কয়টা ফ্যাক্টরের উপরে যদি আপনি একটু আলোচনা করেন।
সাথে তার সাথে কথা বলেছে, উনি তাদের সাথে পরামর্শ করেই সিদ্ধান্তগুলো নিয়েছেন, এটা আমরা বারবারই দেখেছি। জাহিদ ভাই, আমি তারা আপনাকে তো বলি, ওই পর্যায়ে কোনো কিছু করে নাই। জাহিদ ভাই, আমি আপনাকে বলি, ছাত্ররা তাকে নিয়োগ দিছে, এটা ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন, সত্যি কথাই বলছেন, ছাত্ররা তাকে নিয়োগ দিছেন হয়তো। 2 নাম্বার কথা হচ্ছে, উনি যে বলছেন যে বিএনপি তারে ম্যান্ডেট দিছে, বিএনপি তারে ম্যান্ডেট দেয় নাই। বিএনপি সেপ্টেম্বর থেকে বলতে শুরু করছে আপনি ইলেকশন দেন। অবশ্যই বলেছে, এবং ইলেকশনের যে প্রস্তুতি তো দরকার বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় দল, বিএনপি বলছে যে আপনি ইলেকশন দেন, উনি তো বিএনপি থেকে ম্যান্ডেট নেন নাই। তো বিএনপি থেকে ম্যান্ডেট না নেওয়া মানে কি? ছিল না। আমার কথা হলো যে করছে, এবং সবচেয়ে তার শক্তি, ছাত্ররা যখন নাকি একটা তাদের শক্তিটা কমে গেছে, যখন দেখছে সমস্ত প্রতিষ্ঠানগুলো থেকে আর তারা যেতে না এবং তাদের প্রতি কোনো আর্জ নাই, তখন উনি দৌড়ে গেছেন লন্ডনে। উনার নির্বাচন দেওয়ার কোনো ইচ্ছা ছিল না। আমরা এই কথাগুলি বলবো, তার ক্যাবিনেটে কেউ নির্বাচনের কথা তুলতে পারতো না। জনাব মুসাফির, এটা সংস্কারের নামে সে ভাউতাবাজি দিছে, ভাউতাবাজি দিয়ে এইটা আবার লম্বা সময় ধরে ক্ষমতায় থাকার একটা চেষ্টা করছে। এটা ছাড়া আমি দেখি না। খালেদ, আমি একটা মিনিট সময় নেই। দিবু ভাই, আপনি বলেন এই ক্ষমতায় আসা 4 মাসের মাথায় আজারবাইজানে এখনো খালেদ দেখেন, গুগলে খুলে 89 জনকে নিয়ে তিনি গেছেন আজারবাইজানে। তাও কি সেটা একটা মানে জলবায়ু সম্মেলন? আমার কাছে মনে হয় আমরা একটু জাহিদ ভাইয়ের কাছে জানতে চাই। এই ধরনের বিলাসিতা, এই ধরনের অপচয়, রাষ্ট্র ক্ষমতার অপব্যবহার, দিবু ভাই, আমরা একটু জাহিদ ভাইয়ের কাছে নজিরবিহীন। জাহিদ ভাই, আপনার কাছে কেন? আমার কথা হলো দিবু ভাই, যে এখনকার কথাটার আনসারটা দেই, যে ডক্টর মোহাম্মদ ইউনূস আজারবাইজানে 89 জন নিয়ে গেছেন এবং বিলাসিতা, অপচয়, এগুলোর সাথে দ্বিমত করার কোনো সুযোগ নাই। অবশ্যই এগুলা বিলাসিতা এবং অপচয়, কিন্তু আমি তো এই সমস্ত বিষয়ের সমালোচনার সাথে আপনার সাথে আমি একমত, পুরোপুরি একমত। কিন্তু আমি যে জায়গাটায় দিবু ভাইয়ের সাথে দ্বিমত পোষণ করি, যে সংস্কার নিয়ে দিবু ভাই 2টা জিনিস পিন পয়েন্টেড করছেন, যে আন্দোলনের সময় তো এগুলো দাবি উচ্চারিত হয় নাই, তাইলে এগুলোতে কেন আসলাম? এখন আন্দোলনের সময় উচ্চারিত হয় নাই, পরবর্তীতে এসে আপনারা সবাই এগ্রিড হয়ে যদি এটা দাবি উচ্চারণ করে এবং তারা দিনের পর দিন আলোচনা করে একটা সিদ্ধান্তে আসে, তাহলে আমি আপত্তি করার কি আছে এখানে? ডিসেম্বরে নির্বাচন চেয়েছিল, বিএনপি ডিসেম্বরে চেয়েছিল, সেটা ভুল করছে। 12 তারিখে হয়েছে, ছিল 3 মাস বা 4 মাস 6 মাসের মধ্যে নির্বাচনটা আদায় করা। তারপরে না, এখন কথা হলো যে 42 দিন পরে নির্বাচন হয়ে যাওয়ার কারণে মহাভারত অশুদ্ধ হয়ে যায় নাই। এখানে এমন কিছু হয়ে যায় নাই যে 42 দিন পরে নির্বাচন দেওয়ার কারণে কোন একটা কারো বিশাল একটা তারা রেগুলার করবে, বন্দর চুক্তি এটা করবে, সেটা করবে। আমরা দুইটা কথা একসাথে বললে হবে না। অবশ্যই জায়দা, আমি বলি সুপ্রিম কোর্টের একটা আমার প্রশ্ন করতে দেন, জায়দা আমার প্রশ্ন করতে দেন। দিবু ভাই পথে দেশকে আগায় দিবে, এটাই ছিল তার দায়িত্ব। দিবু ভাই, তিনি তা দেননি। দিবু ভাই, আমি জাহিদ ভাইকে প্রশ্ন করতে দেন। জাহিদ ভাই, আমি কিন্তু 18 মাস ইউনূস সরকার থাকার আপনি যেগুলি বলছেন, আমি রাজনৈতিক সংস্কার চাই, আমি মনে করি বাংলাদেশে আপনি যেগুলি বলছেন সেগুলির সাথে আমার কোনো দ্বিমত নাই, কিন্তু আমি 18 মাস ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের দায়িত্বে থাকার কোনো পজিটিভ দিক আমি দেখি না। উনারা গা জোয়ারি কইরা ক্রিকেট খেলাটাতে যাইতে বন্ধ করছে, এবং এই ডক্টর মোহাম্মদ ইউনূসের এইসব এগুলি হচ্ছে ফাত্রামি। আমি এগুলিকে ফাত্রামি বলবো। ডক্টর মোহাম্মদ ইউনূসের আসিফ নজরুলের ফাত্রামি, নানা সমালোচনা হতে পারে, ব্যক্তিগত সবগুলি কাজ আপনি দেখেন, সবগুলি কাজ আমি বলি যেগুলো ভালো হয়েছে ভালোগুলোকে আমরা ভালো বলি, খারাপগুলোকে খারাপ বলি। জাহিদ ভাই, আপনি খারাপগুলি বলেন, জাহিদ ভাই আমি খারাপগুলি বলি, জাহিদ ভাই আমি আবার বলি, জাহিদ ভাই আমি বলি, এই যে একটা বাণিজ্য চুক্তি চাপাই দিয়েছে, জাহিদ ভাই আপনি বলি, আপনি কোনদিন দেখছেন একটা আপনি আমার কথাটা খেয়াল করেন, আমি যেটা বারবার বলতে চাচ্ছি, মনে করেন ওই সময় ডক্টর ইউনূস ক্ষমতায় ছিলেন কিংবা অন্য কেউ ছিল, ইউনূস সাহেব ক্ষমতায় থেকে বাড়তি কি করেছে সেটা বলছি না, কিন্তু আমি শুধুমাত্র আপনাকে ওই জায়গায় পিন পয়েন্টেড করতে চাচ্ছি যে সংস্কার নিয়ে যতটুকু কাজ অগ্রগতি হয়েছে এবং এটা যদি বাস্তবায়িত হয়, আমি মনে করি বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের পার্লামেন্টে, বাংলাদেশের প্রশাসনের সর্বত্র ব্যাপক একটা পরিবর্তন আসবে, এবং যেটা মানুষ চায় বলে আমার দৃঢ় বিশ্বাস। আমার সাথে একটু একমত হয়েছে। আপনি আমার এই কথাটা বলছি, আমার একটু আপনি বুঝায় বলেন তো। জাহিদ ভাই, আপনি আমার একটু বুঝায় বলেন, যদি আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের সময় আমি দেখতাম যে অফিস আদালতের কার্যক্রম পরিচালনায় কোনো একটু তফাৎ হইছে, আমার বন্ধুরা তো চেয়ারে বসে
কেন বিচার বিভাগের ক্ষেত্রে ওনারা তো কিচ্ছু পরিবর্তন হয় না। বিচার বিভাগের ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস বলে দিছে আওয়ামী লীগের ওই লোকের বিরুদ্ধে মামলা হবে, হাজার হাজার লোকের মধ্যে মামলা হয়েছে। না সেটা তো ভাই হয়েছে, প্রধান কিন্তু বিচারপতি আপনার খায়রুল হকের বিরুদ্ধে খুনের মামলা হয় নাকি? সেক্রেটারিয়েট আলাদা করে খুনের মামলা হয়? সেক্রেটারিয়েটটা আলাদা করে, এটা তো এক স্টেপ আগাই ছিল। কি আপনি 133টা যে অধ্যাদেশ করা হয়েছিল, তো 133টার মধ্যে তো ইউনূস সরকারের সময়ে 133টা মূল অধ্যাদেশ করা হয়েছিল, এগুলো তো আপনি অ্যাকসেপ্ট করছেন। তো এগুলো দিয়ে কয়েকটা হাতে গোনা কয়েকটা অর্ডিন্যান্স হলো শুধুমাত্র। আরে আপনি অর্ডিন্যান্সের অধ্যাদেশ জাহিদ ভাই আমি একটা মূর্খ লোক, আমার অর্ডিন্যান্সের অধ্যাদেশ কোন কেন? আমি আপনি বিচার বিভাগ দিয়ে কথা আসেন জাহিদ ভাই, বিচার বিভাগ দিয়ে কথা আসেন। আপনি কইছেন বিচার বিভাগ স্বাধীন হইছে, ন্যায় বিচারক প্রতিষ্ঠিত হইছে। তো ন্যায় বিচারক প্রতিষ্ঠিত হইলে স্বাধীন হইছে এটা বলি নাই। আপনি কি বলছেন বেটার হইছে? আপনি বলছেন বেটার হইছে। আমি বলছি এটার প্রক্রিয়াটা শুরু হয়েছিল। আপনি জানেন যে অর্ডিন্যান্সগুলো অ্যাপ্রুভ হলো না বিচার বিভাগের সাথে রিলেটেড, সেটা যে অ্যাপ্রুভ হলো না, না হওয়ার কারণে অধ্যাদেশগুলো যে আইনে পরিণত হলো না, যে কারণে আবার সচিবালয় আবার আপনি ব্যাক গিয়ারে পড়লেন। আমি আপনাদের বলি আবার ব্যাক গিয়ারে চলে গেলেন। না এটার জন্য ব্যাক গিয়ারে যায় না জাহিদ ভাই, আমি বলি ব্যাক গিয়ারে কেন গেছে। বিচারপতি এবিএম খায়রুল হক তার নিজের রায় টেম্পারিং করছে। বিচারপতি এবিএম খায়রুল হক শর্ট রায়ের আর লং রায়ের মধ্যে তফাৎ আছে, ডিটেল রায়ের মধ্যে আগের ঘটনা, ডিটেল রায়ের মধ্যে তফাৎ আছে, কিন্তু তার বিরুদ্ধে হচ্ছে হত্যা মামলা। অফকোর্স এইটা হইছে এটার সাথে অধ্যাদেশের কোনো সম্পর্ক নাই, এটার সাথে অধ্যাদেশের কোনো সম্পর্ক নাই। এইটা শেখ হাসিনা ইউনূস, আপনি কোথায় একমত হইলেন? আপনি এটা কর না কেন? আপনার না আমি বারবার বলছি যে মামলাগুলো যেভাবে হয়েছে, যে প্রক্রিয়া হয়েছে, আপনি করছেন 100 কোটি টাকা দুর্নীতি, আপনার নামে হয়ে গেছে হত্যা মামলা, অবশ্যই এগুলো ঠিক হয় নাই। এই যে মামলাগুলোর কথা আপনি শুরুতে তুলছিলেন, এটা আমি কিন্তু শুরুতে এই কথাটা বারবার বলছি, আপনার এটার সাথে আমি একমত যে মামলাগুলো যে ধরেন অধ্যাদেশ সংস্কার হইছে, তাহলে কি মানুষের নামে মিথ্যা মামলা হইতো না? না অধ্যাদেশ আপনি মাজদার হোসেন মামলার রেফারেন্সে আপনি যেখানে আপনারা প্রসিড করছিলেন, আপনি যেভাবে আগাচ্ছিলেন, সেই প্রক্রিয়াটা আবার আটকে গেছে। আপনি বিচারক নিয়োগের ক্ষেত্রে না, ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথম থেকেই, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার প্রথম থেকেই শেখ হাসিনা সরকার যেরকম রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি আগ্রাসী মনোভাব নিয়ে সবকিছু দখল করতে চাইছে, কুক্ষিগত করতে চাচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথম থেকে একই জিনিস করছে, ঠিক অ্যাবসলিউটলি একই জিনিস করছে। আমি আপনাকে বলি অ্যাবসলিউটলি একই জিনিস করছে এবং অ্যাবসলিউটলি পিক এন্ড চুজ করছে। ভাই আমি আপনাকে বলি, আমি আপনাকে বলি জাহিদ ভাই, আপনি আমাকে কারেক্ট করেন ইফ আই এম রং, জাহিদ ভাই আপনি কারেক্ট করেন ইফ আই এম রং। আপনি দেখেন 10 জন ব্যবসায়ীর মধ্যে 3 জন আওয়ামী পন্থী, এই জন্য তারা জেলে। বাকি 7 জন কেউ শেখ হাসিনার জন্য মরে যেতে চাইছে, কেউ শেখ হাসিনার সাথে কবরে গিয়ে শুইতে চাইছে, কেউ এটা করতে চাইছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সেই পত্রিকারে যে ভালো কইছে তার 21 পুরস্কার দিছে। এখন এসে এটার 4 মাসের ভিতরে ওইগুলো হলো না কেন? কোনগুলো কি হবে এই প্রশ্ন যদি কেউ বলে, যে এই যে 3 জনকে উনি ডক্টর মোহাম্মদ ইউনূস একরকম রেখে গেছে, 7 জনকে সুবিধা দিয়ে গেছে। বিএনপি তো একটা সুবিধাবাদী রাজনীতি দল, বিএনপি এগুলি কেন করবে? বিএনপি এর পলিটিক্স করে বাংলাদেশে খাইতে হবে, বিএনপি পলিটিক্স করে, বিএনপি জামাতের সাথে আতাত করবে, দেশ চালাবে। ডক্টর মোহাম্মদ ইউনূস তো কিছু নাই, ডক্টর মোহাম্মদ ইউনূস এগুলি কেন করবে? না সেইটার জন্যই তো পরিবর্তনের কথা মানুষ বলছে, সংস্কারের কথা মানুষ বলছে। আপনি দেখেন পার্লামেন্টে যদি আর্টিকেল 70 সংশোধনের জন্য আপনারা সিদ্ধান্ত নিছে, সব পার্টিগুলো এক হয়ে যদি আর্টিকেল 70 সংশোধন হয়, কিছুটা হলেও আপনার পরিবর্তন আসবে, কিছুটা হলেও ইমপ্যাক্ট হবে। আর্টিকেল 70 সাথে জাহিদ ভাই আমি বলি, আর্টিকেল 70 সাথে পার্লামেন্ট প্রসিডিংস এর দ্রুততম সম্পর্ক। আপনাকে বলছে আপনি ভোট দিতে পারবেন, আপনি পার্টির সমালোচনা করতে পারবেন, আপনাকে বলছে তো আর্টিকেল 70 দিয়ে তো আপনার ওই বার দেয় নাই, আপনি পার্টির সমালোচনা করেন না পার্টির সমালোচনা করতে পারবেন না বলে নাই, কিন্তু ডিসিশন খালি ভোট দিতে পার, খালি ভোট দিতে পার, আপনি কোন আইনের সমালোচনা করতে পারবেন এটাতে বার আছে আর্টিকেল 70 তে নাই? না সেটা নাই, কিন্তু সমালোচনা করবেন কি? না আপনি সমালোচনা করে তারপরে যদি আপনি আলটিমেটলি এটাকে আটকাতে না পারেন, এই ভোটের মাধ্যমে তো আপনি আটকাবেন কি আটকাবেন না, ওই আইনটা ভালো কি মন্দ, শুধু আইন না অন্য যে কোনো বিষয়ে। আচ্ছা এটা আমি একটা এক্সাম্পল দিলাম, আর্টিকেল 70। আপনি যদি বলেন যে প্রধানমন্ত্রীর মেয়াদ 10 বছর হবে, এটা তো বিএনপি রাজি হয়েছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনবে। আমার মনে হয় এই সংস্কারের ব্যাপারে সংস্কারের ব্যাপারে ঠিকই করছেন আপনি। একটু দিবু ভাই আপনার কাছে আসি, আমি বিশেষ করে অর্থনৈতিক সংস্কারের কথা বলবো। আইন শৃঙ্খলা নিয়ে আপনার একটা কথা বলি, যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমি শুরুতেই বলছি যে এটা এখন একটা ভয়াবহ অবস্থার আছে, এটার পরিবর্তন দরকার। এটা কিন্তু আমি আমার প্রথম অংশে এটা নিয়ে কিছু বলি নাই,
এটার আইন শৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা, এখন সর্বোচ্চ সমালোচনা এই মুহূর্তে আমি এইটাই বলছি, এবং এটার পরিবর্তন দরকার। এটার উন্নতি বলতে দৃশ্যমান কোনো উন্নতি হয়নি। আমি অর্থনৈতিক সংস্কারের কথা বলি, দিবু ভাই আপনি যদি আমরা একটু পিন পয়েন্ট করে যদি একটু অর্থনৈতিক সংস্কারের কথা বলি, যে আওয়ামী লীগের সময়ে সবচেয়ে বেশি ধ্বংস করা হয়েছিল হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক খাত, ব্যাংকিং খাত। সেই ব্যাংকিং খাত এবং অর্থনৈতিক খাতের মধ্যে থেকে আসলে এটা একদম মানে খাদের কিনারায় যাওয়াটাকে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার এটাকে থামাইতে চেষ্টা করছে, অনেক ক্ষেত্রে থামাইছেও। এবং ব্যাংকিং খাতে অনেকগুলি সংস্কারের প্রস্তাব করা হয়েছে, এবং যাতে এই এসালমের মতো দুর্বৃত্তরা আইসা আবার নতুন করে এগুলি না করতে পারে এইটার চেষ্টাও করছে। এক্সকিউজ মি, এখন ঘটনা হইতেছে বিএনপি আইসা, দেখেন বিএনপি উনাদের নিরাপত্তা উপদেষ্টাকে পররাষ্ট্রমন্ত্রী করতে পারে, বিডার চেয়ারম্যানকে বিডার চেয়ারম্যান রাখা দিতে পারে, অ্যাটর্নি জেনারেলকে আইনমন্ত্রী করতে পারে, কিন্তু প্রথমে আইসা কি করতে হবে, বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে চেঞ্জ করতে হবে। এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে চেঞ্জ করতে হবে। ব্যাংকিং খাতে যে সংস্কারের যেটুকু আগাই ছিল ডক্টর মোহাম্মদ ইউনূস, বিএনপি সরকার আইসা তার প্রধান দায়িত্ব হইল যাতে সেটা থেকে আবার পেছানো, আবারও পুরনো শেয়ার হোল্ডাররা এটা করতে পারবে, এটার মধ্যে থেকে এটা নেওয়া। এইটার কি ব্যাখ্যা? এবং এটা যদি আমি 3 মাসের মধ্যে যদি আমি নির্বাচন দিতাম, বিএনপি তো আরো বেশি করে এটা লুটাপুটা নিত। না সেটা কি হয়তো সেটা আমি এখনই নিতেছে, যেহেতু এখনকার নেওয়াটা ব্যাখ্যা দেন। না এখন না, এখন যেটা হয়েছে যেটা সেই ধারাবাহিকতাটার পরিবর্তনটা হয়নি, এটা সত্য। এবং যেইগুলি পরিবর্তনটার ফলে এখনো পর্যন্ত আমি এই সমীকরণ আসা ঠিক হবে না যে না সব শেষ হয়ে গেছে। বরং আমি বলবো যে গত 15 বছর 18 মাসের যেই ধস, বিভিন্ন ক্ষেত্রে যে বিশৃঙ্খলা, কোনো ক্ষেত্রে শৃঙ্খলা নেই। আইন শৃঙ্খলার কথা যেমন বলা হচ্ছে, আইন শৃঙ্খলার সাথে অর্থনীতিরও একটা সংযোগ আছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যেই ভয়ঙ্কর আইন শৃঙ্খলা পরিস্থিতি, যেই মব কালচার ইউনূসের আমলে শুরু হয়েছে, সেই জায়গা থেকে এখন পুরোপুরি বের হয়নি। কিন্তু আমি মনে করি যদি ইউনূস শাসনের সাথে এই 4 মাসের শাসন তুলনা করা হয়, আমি মনে করব যে অনেক অনেক ভালো। কারণ ওই ধরনের 100-র উপরে মাজার ভাঙা হয়েছে, নুরুল পাগলাকে একেবারে কবর থেকে উঠায় নিয়ে পোড়ানো হয়েছে। সেই জায়গা থেকে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো। অর্থনৈতিক পরিস্থিতির ব্যাপারে আপনার সাথে আমি একমত যে অর্থনৈতিক পরিস্থিতির সেই কাঙ্ক্ষিত পরিবর্তনগুলো হয়নি। তবে ব্যাংকিং খাতের যেই জিনিসটা করা হয়েছিল সেই জায়গা থেকে গভর্নমেন্ট আবার ব্যাক করছে, ফলে পুরনো মালিকরা আর ফিরে আসতে পারবে না, সেটা এই সম্প্রতি এটা আবার ইন্ট্রোডিউস হয়েছে। তবে এখনো দেখা দরকার যে ব্যাংকিং খাতের বিশৃঙ্খলা তো অনেক। ব্যাংকিং খাতটা নিয়ে এখন পার্লামেন্টে আলোচনা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলছেন যে আমি যখন ইসলামী ব্যাংক নিয়ে কথা বলি তখন ওই পারে যারা থাকে মনে হয় যেন পরিচালনা বোর্ডের সদস্যরা। তাহলে এইভাবে রাজনীতিকরণ না মানে এই কথা দিয়ে কি বুঝাইলেন? কিন্তু দিব আমি কথা দিয়ে কিন্তু সালাউদ্দিন সাহেবের কথাও বুঝি নাই, আপনার কথাও বুঝি নাই। মানে আমার মানে এখন যদি বিএনপির কোনো মন্ত্রীর মালিকানাধীন একটা বিল্ডিং নিয়ে যদি কথা হয় এবং সেটা দিয়ে যদি তার বন্ধুরা তার ইয়ারা যদি কথা বলে, ধরেন মীর কাসেম আলী সাহেব ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করার উদ্যোক্তাদের অন্যতম একজন, মীর কাসেম আলী সাহেব জামাতে ইসলামীরও একজন আমি বলবো শীর্ষস্থানীয় নেতা ছিলেন। তাকে তো তার হয়ে যদি তার ছেলে কথা বলে, তার অন্যান্য সঙ্গী সাথীরা কথা বলে, তো সেইটার ক্ষেত্রে সালাউদ্দিন সাহেব এটা কি বুঝতে চাইলেন যে মানে এটা উনি বলতে চাচ্ছেন যে যেমন ইসলামী ব্যাংকের যে চেয়ারম্যান দেয়া হলো বাংলাদেশ ব্যাংক থেকে, মানলো না, গ্রাহকের নাম দিয়ে যে ব্যানারে যে আন্দোলনগুলো হলো সেটাকে সরকার বলছে যে এরা হচ্ছে আসলে জামাতে ইসলামী। ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে বাংলাদেশ ব্যাংক থেকে যে দেয়া হয়েছে তাকে আপনিও চিনেন, আমিও চিনি। এই লোককে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান দেওয়ার মানেটা কি? এবং এই কথা বলার মানে কি যে পুরনো যারা শেয়ার হোল্ডার আছেন এখন নামে বেনামে 22টা 23টা প্রতিষ্ঠান দিয়া এস আলম এই প্রতিষ্ঠানের 80% ইয়া কিনে নিয়ে গেছে, এবং কেমনে কিনে নিয়ে গেছে সেইটাও আমরা কম আর বেশি এটা আমরা শুনছি ডিজিএফ এর এটা দিয়া। এইটার ক্ষেত্রে সরকার কোথায় ইন্টারভেন কইরা যাদের ব্যাংক তাদের কাছে ফেরত দিবে তা নিয়ে না নিয়ে এটা নিয়ে ঠাট্টা তামাশা হাসি। সালাউদ্দিন সাহেবের কথা শুনলেই মনে হয় যে মানে কি এক মানে নতুন গোপাল ভাঁড় আসছে। মানে আমি খালেদ আমি যেটা বলতে চাচ্ছি যে এই ব্যাংকগুলো নিয়ে যেভাবে আলোচনাগুলো হচ্ছে তাতে মনে হচ্ছে যে এইটা হচ্ছে জামাত ইসলামীর ব্যাংক, কিন্তু এটা তো মানুষের ব্যাংক। মানুষের ব্যাংক হিসেবে আলোচনা হচ্ছে না। মানে এমন একটা পর্যায়ে আলোচনার কারণে আমি বলছি পুরো ব্যাংকিং খাতের অবস্থা বোঝা যায় যে জামাত মানে ইসলামী ব্যাংকের যে দশা, তাহলে এইরকম ব্যাংক অন্যান্য আরো আছে এবং সেইগুলি ক্রমেই ধসে যাচ্ছে। সেই জায়গা থেকে উত্তরণটা ঘটেনি। আমি তো একমত
যে ব্যাংকিং খাতে কাঙ্ক্ষিত না না, পরিবর্তনটা হয়নি। তবে আপনি তো তৎসম ভাষা ব্যবহার করে শুদ্ধ ভাষা কইতেছেন দিবু ভাই। আমি দেখতে পাচ্ছি আওয়ামী লীগ যেই পথে চুরি করছে, বিএনপি এই পথে চুরি করার জন্য জায়গা প্রতিষ্ঠিত করতেছে, অথবা আমি জানি না, আমি এত বিশেষজ্ঞ না, এখনই চুরি করাটা শুরু করে দিছে। না, আমাদের না, we না, have to protest it. এইটা আগাম বলা যাবে না, কিছু ঘটনা ঘটার পরে আমরা বলতে পারবো। আমি যদি আগের থেকে বলি, কারণ না না, আপনি তারা তো কোন চুরির পলিসিতে জায়গা এগোচ্ছে, তৈরি করতেছেন ভাই, আপনি তো চুরির জায়গা তৈরি করতেছেন। আমি সেই পলিসিটা নিয়ে, যেমন গভর্নর নিয়ে বিতর্ক আছে, সত্য, ঠিক আছে, কিন্তু এখন পর্যন্ত তো দেখা যাচ্ছে যে না, সে ভালো করছে। এখন কিন্তু সেই বিতর্কটা নাই। ইসলামী ব্যাংক বা অন্যান্য ব্যাংক নিয়ে সরকারের কি পলিসি, আমি এখনই বলতে পারি যে এইটা তো খারাপ হচ্ছে, মানে হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি আগেই বলে এটাকে বিতর্কের মধ্যে আমি ফেলাতে চাই না। কারণ ব্যাংকিং খাত খুবই স্পর্শকাতর বিষয়। এই বিষয়গুলো নিয়ে পার্লামেন্টের আলোচনাটাও আমি পছন্দ করি নাই। কারণ যেভাবে বলা হয়েছে 22,000 কোটি টাকা নির্বাচনী কাজে ব্যবহার হয়েছে, তাহলে কি অবস্থা দাঁড়ায়? একটা ব্যাংক কেন এইভাবে ব্যবহার হবে? তাহলে অন্যরা বলবে যে অমুক ব্যাংক এই বিএনপি কে পয়সা দিছে, অমুক ব্যাংক এনসিপি কে পয়সা দিছে। এইগুলোর মধ্য দিয়ে যে একটা মানে এখনো পর্যন্ত অস্থিরতা। ইসলামী ব্যাংকের যে ভলিউম, দিবু ভাই, ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে বা মালিকানা বা উদ্যোক্তাদের মধ্যে যারা থাকবে তারা এটাকে ব্যবহার করতে গেলে এই ভলিউমটা এরকমই হওয়ার কথা। হাওয়েভার আপনি এটা বলতেছেন যে ব্যাংকিং ব্যবস্থায় কাঠামোতে আপনি এখন পর্যন্ত এরকম কিছু দেখেন নাই যেটাতে আপনার কাছে মনে হইতেছে যে চুরি বাটপারি এগুলি শুরু করছে বিএনপি সরকার? আমার কাছে কেন এখনো দৃশ্যমান হয়নি। আচ্ছা, দৃশ্যমান হয় না, হয়তো সেটা আরেকটু সময় লাগবে। আমরা এখন এই যেমন ইউনূস সরকারের 18 মাস কাটাইছে বলে আমরা কিন্তু এখন আলোচনা করতে পারতেছি। এটা কিন্তু 3 মাসের মাথায় কিন্তু আমরা আলোচনা করতে পারিনি। আমরা তখন প্রশংসা করতাম পদক্ষেপ। আমার মনে মোরলেস ইউনূস সাহেবের ক্ষেত্রে আমরা সময় তাকে কমই দিছি, আমরা 2-3 মাসের মধ্যে এই আলোচনা শুরু করছিলাম। আমি না 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 না, ইউনূস সাহেবের সমালোচনা শুরু হয়েছে 6 মাস 7 মাস পর থেকে। না, আমার কাছে মনে হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে যে আমার স্পষ্ট মনে আছে, কারণ এগুলির ফুটপ্রিন্ট আছে। আমার কাছে স্পষ্ট মনে আছে যে আমি 1 মাসের মধ্যে বলছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার আমার সরকার না, বিকজ উনি নির্বাচিত ব্যাপকভাবে হয়নি না। খালেদ, হ্যাঁ হয়েছে, সেটা তো উচিতই ছিল। আমি বারবার বললাম যে সুপ্রিম কোর্টের এরকম রেফারেন্স নিয়ে দ্রুত বেগে শাসনতান্ত্রিক পথে দেশকে পরিচালনা, কারণ এটা তো ভাই বিপ্লব হয়নি। এটা বিপ্লব হলে বিপ্লবীরা ক্ষমতা দখল করতো, সরকার তাদের হতো। কারা তারা? যারা উপদেষ্টা পরিষদে আসছে তারা কি বিপ্লব করছে? বিপ্লব করে নাই, অথচ তারা এসে বসলো। তার মানে এটা তারা এরকম শখ করেও বসে নাই দিবু ভাই। এই যে আমরা সবকিছু এখন ইউনূস সাহেবের উপরে চাপাইতে চাই, তারা কিন্তু শখ করে এসে বসে নাই। একটা বিশেষ পরিস্থিতিতে এক ধরনের আন্তর্জাতিক লেজিটিমেসির জন্য আমরা কিন্তু ইউনূস সাহেবকে এবং তার পরিষদকে অনুরোধ করে আমরা আসছিলাম, উনারা কিন্তু শখ করে আসে নাই। ঠিক আছে খালেদ, বসানোটা তো আমি আপত্তি করছি না, কিন্তু প্রথম দিন জাতির উদ্দেশ্যে ভাষণে তার একটা টাইম ফ্রেম দেওয়া দরকার ছিল, যে আমি যেমন সুশীলা কার্কি দিয়েছিল তেমনি আমি প্রত্যাশা করছিলাম উনি একটা বলবে যে 5 মাস বা 6 মাস হইতে পারে এই অর্থনৈতিক এবং রাজনৈতিক। কিন্তু এর মধ্যে উনি যে নানান রকম কর্মসূচি আনতে এমন অবস্থা যে উনি বিদায় নেওয়ার 3 দিন আগে আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি সই করে চলে গেছে। সেটা বিএনপির জিজ্ঞেস করেই করছে, বিএনপি জামাতে জিজ্ঞেস করেই করছে। আপনি জিজ্ঞেস করেন যাই করুক না কেন, বিএনপি এই লোকের পুরস্কার দেয়া মন্ত্রী বানাইছে, আর জামায়াত এটা নিয়ে কোনো বিরোধিতাই করে না। এমনকি জাহেদ চৌধুরী ভাইও এইটারে খুব ভালোই কয়, তো এটা তো ভালো জিনিসই করছে। জাহেদ ভাই, আমি আমি দীপু ভাইয়ের আলোচনা শুনে আমার কাছে বারবার এটা মনে হচ্ছিল যে আমরা এই ইউনূস সরকারকে সমালোচনা করতে গিয়ে হাসিনাকে হারিয়ে ফেলছি, এই 17 বছর স্বৈর শাসনকে চাপা দিয়ে দিচ্ছি মাটির নিচে। এইটা আপনি জুলাইয়ের শক্তি, জুলাইকে সমর্থন করা আমরা কিংবা খালেদ মহিউদ্দিন, আমরা প্রত্যেকে বারবার এই দাবিটা করছি, কিন্তু বাস্তবে হচ্ছে কি আপনি দেখেন, এই শেখ হাসিনার দুর্নীতি, অন্যায়, অত্যাচার, অবিচার, খুন, গুম যত ঘটনা আছে সেগুলো চাপা পড়ে আপনারা, বিশেষ করে দীপু ভাইয়ের কথা আমি বলছি, যেভাবে ইউনূস সরকারের আমরা সমালোচনায় মেতে উঠছে, হাসিনার পিছনে পড়ে যাচ্ছে। তো এইটা কেন হচ্ছে আমার বারবার আমি একটা কথা বলি। আমরা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার বাংলাদেশে ক্ষমতায় আসছেন, সেটা আমাদের সবারই চাওয়া ছিল। আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা বলতে পারি, ডক্টর মোহাম্মদ ইউনূস তার সরকারের সবাইকেই রাখতে চাইছিলেন, আমারে সহ। আমি এটা প্রকাশ্যেই বললাম, কারণ এটা আপনি চেক করতে পারেন, উপদেষ্টারাও আছে, ডক্টর মোহাম্মদ ইউনূসরাও আছে, উনি কিন্তু একটা সরকার করতে চাইছিলেন, তাকে এই দায়িত্বটা দেওয়া হয়েছিল যাতে আমাদের আর হাসিনা নিয়ে পড়ে থাকতে না হয়। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের অকাজ কুকাজ নিয়ে আমরা কথা বলবো না, কারণ হাসিনা এর আগে অকাজ কুকাজ করে রেখেছে।
এইটা না, না, এইটা এটা এক কিন্তু কোনো বছর আপত্তি এক হতে পারে বছর না। পরে সেটা না। এক না, বছর সেটা পরে না। যদি আমরা বিএনপি সেটা না। সরকারের আপনি সমালোচনা করি, তখন কি এই প্রশ্নটা আসবে না, যে না, আমরা না, না, ইউনূস বেশ- সরকার জাহিদ এবং ভাই- হাসিনা জাহিদ ভাইয়ের সরকারের argument-টা শুনি। অপকর্ম না, না, চাপ জাহিদ নিয়ে ভাইয়ের argument-টা হাসিনার শুনি। আমরা বিষয়টা- আলোচনা করছি। আমার আর্গুমেন্টটা হলো যে আপনি ইউনূস সরকারের যে কথা সমালোচনা করতেছেন, যে কেন ডিসেম্বরে বিএনপি তো ডিসেম্বরে চাইছিল, কেন 42 দিন পর নির্বাচন দিল, এইটা তার অন্যতম না, একটা ডিসেম্বরে সমালোচনা। নির্বাচন এটা চাওয়ার কারণ আগে আরো 7 বার কেন- নির্বাচন চাইছিল। কেন- জাহিদ ভাই, এইটা কেন- বললে কেন এইটা বললে চাই সত্যর সরকার? অপলাপ করা হয়। বিএনপি নির্বাচন আরো 7 বার আগে চাইছিল। আপনার মনে থাকবে বিএনপি BNP নির্বাচন চাইছিল এবং 3 তাদের মাস পরে, কর্মসূচিও 6 মাস তারা পরে, declare 9 মাস করছিল। পরে। কর্মসূচিও তারা declare করছিল। বিএনপি আদৌ নিজে প্রস্তুত ছিল? এই প্রশ্নগুলো বারবার বিএনপির আসে। প্রস্তুতি তো আপনি আপনার ভিতরে দেখার দরকার নাই, সব আপনার জানেন। নির্বাচন আপনি দিবেন। আর বিএনপির আপনার প্রস্তুতি দেখার আপনি কি দরকার নাই করবেন? কেন? আপনি একজন সাংবাদিক হিসেবে সেটাও দেখবেন। কোনটা না, দেখবেন? না, না, তাহলে আমি তো ওরা বিএনপির দাবি, বিএনপির ওরা তো প্রস্তুতি আমি কর্মসূচি দেখবো। দিয়েছিল আসলে তারা নির্বাচনের কতটা দাবিতে। প্রস্তুত ছিল? তারা তো আসলে তারা কর্মসূচি কতটা পর্যন্ত প্রস্তুত ছিল? দেওয়ার, না, ঠিক আছে দিয়েছিল। না, তারা না, ঠিক আছে, আমি এটা মানলাম, কিন্তু আমার কথা হলো যে এই মুহূর্তে আলোচনার প্রায়োরিটিটা কি? ইউনূসের এই কয়দিন পরে নির্বাচন দিয়ে দেওয়া, সংস্কার প্রস্তাবগুলোকে আগায় দিয়ে দেওয়া, এগুলোই কি তার অপরাধ? আপনি অন্য সমালোচনাগুলো করেন, সুনির্দিষ্ট সমালোচনাগুলো করেন। আচ্ছা, যাই হোক। আর আমি আগের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বলতে গিয়ে যেটা বলছিলাম, এখানে একটা সেন্টেন্স অ্যাড করতে চাই যে কিন্তু সিগনিফিকেন্ট জাহিদ চৌধুরী, আইন শৃঙ্খলা পরিস্থিতি তো 18 মাসের তুলনায় এখন অনেক ভালো। না, আমি ওটাই বলতে চাচ্ছি যে গুম খুনের যে ঘটনাগুলো ছিল সেইটা থেকে এই মুহূর্তে বাংলাদেশ মুক্ত আছে মোটামুটি। মানে গুম খুনের ঘটনাগুলো নাই এবং হেফাজতে মৃত্যুর ঘটনাগুলো নাই। হাসিনার আমলের চেয়ে এটা একটা মেজর না, উন্নতি হলো কিন্তু এই 18 জায়গায়। মাসে কিন্তু আচ্ছা, আতঙ্ক আপনার- ছিল, মব কালচারের 18 আচ্ছা, আচ্ছা, আতঙ্ক ছিল। আমরা এটা- পাশাপাশি এটা- কথা না এটা- বলি। অবশ্যই মব আমরা কালচার পাশাপাশি ছিল, কথা না বলি। কিন্তু জাহিদ ভাই, আপনি যে বাহিনী- জাহিদ ভাই, আপনি আমার প্রশ্নটার জি। একটু জবাব দেন। জাহিদ ভাই, আপনি জি, একটু আমার please, প্রশ্নের জবাব দেন। please. আপনার এইভাবে মানে পাশাপাশি আলোচনা করতে থাকলে এটা মুশকিল। আমাদের দর্শকরা এরকম বলতেছেন, মিস্টেরিয়াস জেনজি, খালেদ মহিউদ্দিন ও মুসাফিরোজ, তোদের মতো জুলাই জঙ্গিরা বাংলাদেশকে ধ্বংসের দিকে নিয়ে গিয়েছে। দেশের সার্বভৌমত্ব হুমকির পাশাপাশি অর্থনৈতিক ধ্বংসের পিছনে তোরাই দায়ী। আওয়ামী লীগ সরকার উৎখাতে তোরা ডলার খেয়েছিলি। এইগুলি আওয়ামী লীগের লোকজন এগুলি মনে করে যে তার শপথক জনাব জাহিদ জি, চৌধুরীর কাছে জি। জানতে চায়, জনাব হাসনাত আব্দুল্লাহ যে অভিযোগগুলি করছেন সেই অভিযোগগুলির প্রেক্ষিতে যেহেতু আমার দেশ অনেক কি বলবো অনেক অনুসন্ধানমূলক অনেক কিছু করে থাকে, সেগুলি আমরা আমার দেশকে করতে দেখি কিনা? আপনাকে তাইলে বলতে পারি অ্যাটলিস্ট আমরা সেটা করেছি যে এই ডিসেন্টের কোট করে আমরা এই নিউজটা আমাদের মাল্টিমিডিয়াতে আছে এই মুহূর্তে, আপনি দেখতে পাবেন যে ওইখানে আমরা নিউজটা করেছি এবং আমাদের কাছে মনে হয়েছে, আমরা ডিসেন্টের সাথে কথাও বলেছি, কথা বলে দেখেছি যে এটা সত্যতা আছে এবং ডকুমেন্টেড। আপনার কোনো ইন্ডিভিজুয়াল রিপোর্ট করেন নাই? আমরা আলাদা ইনভেস্টিগেশন করি নাই, কারণ তারা যেহেতু একটা ইনভেস্টিগেশন করছে, আপনি জানেন যে এটার উপর বেস করে আমরা রিপোর্ট করতেই পারি। ওকে, আমরা যে আপনার কাছে রিপোর্ট করেছি এটাতেই একটা মিন করে, সেটা আপনি যখন না, করবেন এটাই সেটা mean আপনার করে ইচ্ছা, যে- সেটা আপনার ইচ্ছা, সেটা ঠিক না আছে। না না, আমি বলছি যে আমরা যে রিপোর্টটা করেছি অন্য পত্রিকা এটা করে নাই। এই এই তফাৎটাই অন্য হলো পত্রিকা এইটাও করে না, আমাদের মানে ডিসেন্টে কোট এটাও করে করে report নাই। করে না। ওকে, কোর্ট করে ওই রিপোর্টগুলো করে করে নাই। তো নাই। আমরা এটা করে এটা বুঝিয়েছি যে আমরা কোনো মন্তব্য ছাড়া যদিও করেছি, কিন্তু আমরা এটা প্রকাশ করে প্রচার করে এটা বোঝাতে চেয়েছি যে দেখেন কিভাবে মিডিয়াকে ব্যবহার করা হচ্ছে, এটা ঠিক না। আমি একটু ফরওয়ার্ড হই। আপনার কাছে কি মনে হয় যে হাসনাত আব্দুল্লাহর বসুন্ধরার বিরুদ্ধে এই অবস্থান কি হাসনাত আব্দুল্লাহর ব্যক্তিগত অবস্থান নাকি এটা এনসিপির অবস্থান? এবং এইটা নিয়ে যদি হাসনাত আব্দুল্লাহকে কোনো বিপদে পড়তে হয়, অলরেডি 99 নিউজ আসছে, নিশ্চয়ই আরো 999টা আসবে, ওনাদের এতগুলি পত্রপত্রিকা আছে, এইটার ক্ষেত্রে কি এনসিপি ওর পাশে থাকবে বা জামাতে ইসলামী কি ওর পাশে দাঁড়াবে? আপনার কাছে কি মনে হয়? আমি জামাতের কথা বলতে পারবো না, আদৌ তারা দাঁড়াবে কিনা এটা নিয়ে আমার সন্দেহ আছে যথেষ্ট, কিন্তু এনসিপি আমার মনে হয় তারা দাঁড়াবে, তারা হাসনাত আব্দুল্লাহকে সমর্থন করবে। ব্যক্তিগতভাবে এক দুইজন যদি না করেন সেটা আমরা জানি না, কিন্তু এনসিপি যদি সংগঠনগতভাবে বলেন, আমার ধারণা যে এটা এখন পর্যন্ত কি করছে, এখন পর্যন্ত কি করছে, এটা আসলে 10-12 দিন এখন কি করা, এখন এটা মিছিল করতে পারে, মিটিং করতে না, পারে, এট লিস্ট এটা প্রেস রিলিজ তো দিবে যে হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে এগুলি করা হচ্ছে, এইটা আমরা ওর পাশে আছি, এরকম তো দিবে নাকি? সেটা দিতে পারতো এবং তারা এটা রাস্তায় দাঁড়িয়েও প্রতিবাদ সমাবেশ করতে পারতো, পার্লামেন্টে আরেকবার বলতে পারতো, পার্লামেন্ট তখনও ছিল যখন এটা হয়েছে কি, আমি তারা বলি, করতে পারতো। একটু ইন্টারাপ্ট করি। আচ্ছা জাহিদ ভাই, এখানে যেটা মোটামুটি জি হ্যাঁ দিবু ভাই বলেন। এই 5ই আগস্টের পট পরিবর্তনের পর এই বিভিন্ন শিল্প গ্রুপের কাছে আমাদের রাজনৈতিক দল, তারপরে এই তরুণরা দলে দলে যে বিভিন্ন রকম দান অনুদান নিয়ে তাদের মুখ কিন্তু আসলে বন্ধ হয়ে গেছে, সেই আগের মতন সেই প্রতিবাদী সেই কণ্ঠ আর নেই, এটা হলো বাস্তব কথা। এই কারণে
না তাহলে খালেদ রাজনৈতিক যে দল এই প্রশ্নগুলো আপনি না করছেন, দিবু ভাই আপনি ওদের প্রতি বেশি ক্ষুব্ধ। ওরা কি রাজনৈতিক দল করলে মানুষের কাছে টাকা নিবে না? ওরা কিভাবে একটা 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 মুভমেন্ট অর্গানাইজ করবে কিভাবে? ওরা কি মানুষ থেকে চাঁদা নিবে না, টাকা নিবে না? না সেটা তো আমি আপনি তো মুখে বলতেছি যে শেখ হাসিনা ভাই ওরা দলগতভাবে নিচ্ছে নাকি কে ব্যক্তিগতভাবে নিচ্ছে এগুলি নিয়ে তো অনেক কাহিনী। কারণ এমন অবস্থা ছিল তরুণদের যে কোটি টাকার নিচে তারা কোনো চাঁদা আনতে যেত না। এই বাড়িতে এগুলো তো আপনি হিয়ারসে কথা বলতেছেন, মানে এগুলি তো হিয়ারসে কেন কেন ধরা পড়ছে, তো গুলশানে তো ধরাও পড়ছে, ধরা পড়ার পরে তো ধরা পড়ছে না একদম ভিডিও সহ, তখন তো অ্যারেস্ট হয়েছে। দিবু ভাই বাংলাদেশে ধরা পড়া কাহিনী, বাংলাদেশে ধরা পড়া কাহিনী, জাহিদ ভাই একটা সেকেন্ড, জাহিদ ভাই একটা সেকেন্ড, বাংলাদেশে ধরা পড়া কাহিনী আমি আপনি সবাই জানি। ধরা মানে শেখ হাসিনার বিরুদ্ধেও 3 কোটি টাকা চাঁদা নেওয়ার মামলা করছিল একজন ব্যবসায়ী, উনি এখনো ব্যবসা করতেছেন, তাই না? না না খালেদ, এই গুলশানের এই ঘটনাটা ছিল খুব আলোচিত, পরে কিন্তু ওই নেতাকে কিন্তু বহিষ্কার করছে এনসিপি, যেহেতু একদম প্রকাশ্যে এসছে। এরকম অনেক জায়গায় ঘটনাগুলো ঘটছে। এবং এখানে যেটা হয়েছে কি, ডক্টর ইউনূস এই তরুণদেরকে প্রশাসন সরকারের এই মেকানিজমের মধ্যে ঢুকায় তাদেরকে করাপ্ট করে ফেলছে। কারণ আমাদের এই প্রশাসনটা, আমলাতন্ত্রটা টোটালটা করাপ্ট। তারা একটা রাজনৈতিক সরকারকে খেয়ে ফেলে, তো তরুণদেরকে তারা খেয়ে ফেলছে, যার জন্য অনেকে দেখা যাচ্ছে যে কোটি কোটি টাকার মালিক, তাদের সেই আগের মানে জীবনযাপন আর এখনকার জীবনযাপনের মধ্যে আকাশ পাতাল তফাৎ। সেই পরিবর্তনগুলো নিয়ে তো বিভিন্ন সময় রাজনৈতিক দলগুলি কথা বলছে, গণমাধ্যমে রিপোর্ট হচ্ছে, কিন্তু যেটা হচ্ছে না সেটা হচ্ছে এই যে যেটা বলছে 18 মাসের দুর্নীতির তদন্তের ব্যাপারে সালাউদ্দিন আহমেদ যেই কথাটা বলছেন, এটা আমার কাছে মনে হচ্ছে যে এটা বলার জন্য বলা, সরকার সত্যিকার অর্থে এইটা নিয়ে তদন্ত করছে না। দিবা আপনি একটু থামাই, জাহিদ ভাই এই প্রসঙ্গে যদি একটু মন্তব্য করেন যে এই মানে নেতা নেত্রীদের অবস্থান বা অবস্থা চেঞ্জ হওয়া, ঘুষ খাওয়া, আমি নতুন তরুণ নেতৃত্বের কথা বলতেছি যে অভিযোগ দিবু ভাই করলেন। দীপু ভাই যেটা বলছেন, আমার কথা হলো এখানে দুটো বিষয় আছে। যে এই মুহূর্তে যারা এনসিপির নেতৃত্ব দিচ্ছেন, আমি যদি নাহিদ ইসলামের কথা বলি, নাহিদ ইসলামের ব্যাপারে তো কোনো অভিযোগ শোনা যায় না। আমি দায়িত্ব নিয়েই বলছি যে তার ব্যাপারে কি আপনারা এই পর্যন্ত মেইন স্ট্রিম মিডিয়ায় কিংবা পারসেপশনে কোনো জায়গায় পেয়েছেন যে তার বিরুদ্ধে অভিযোগ আছে? এটা জবাবটি দিবু ভাই দিতে পারবেন। এই জবাবটা যদি শুনি আমি, তাহলে আমার কাছে ভালো লাগবে। নাহিদ ইসলামের বিরুদ্ধে আছে? না না না, আমি বলছি নাকি যে আছে নাহিদ ইসলামের বিরুদ্ধে না, কিন্তু আপনার কাছে মনে হয় না, আপনার কাছে মনে হয় না জাহিদ ভাই, আপনার কাছে মনে হয় না যে যার বিরুদ্ধেই অভিযোগ উঠুক, এটা যদি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে অভিযোগ ওঠে, এইটা যদি হান্নান মাসুদের বিরুদ্ধে অভিযোগ ওঠে, যেটা যদি সার্জিস আলমের বিরুদ্ধে অভিযোগ ওঠে, এইটা নিয়ে যদি নাহিদ আলম তার অবস্থান পরিষ্কার না করেন, তাহলে এই অভিযোগ আসলে নাহিদ ইসলামের উপরেই উঠে। কারণ আমরা কিন্তু আওয়ামী লীগ আমলেও দেখতাম শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ উঠছে না, অভিযোগ উঠছে তার মন্ত্রীদের বিরুদ্ধে। না, সেটা মাসের দুর্নীতির তদন্তের কথা আমি বলা উচিত, এটা বলছেন কেন স্বরাষ্ট্রমন্ত্রী? তাহলে না না, তো উনারা বলার তো দরকার নাই, তদন্ত করে ফেললেই হবে। না, আমি নাহিদ ইসলামের ব্যাপারটা একটু শুনি। আমরা না, নাহিদের কথাটা আমরা এই কারণেই বললাম যে আপনি এই অভিযোগ তো তার বিরুদ্ধে পাই না। আপনি বললেন যে যার বিরুদ্ধে অভিযোগ আসছে তাকে তার বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে তিনি অভিযুক্ত, এই রকম বলছেন। তো যার বিরুদ্ধে সরাসরি অভিযোগ আছে আপনি এটা প্রমাণ করেন, তারপরে যদি তারা ব্যবস্থা না নেয়, সেই জন্যই তো সরকারে অন্য দল আছে, দুদকের বিএনপি কে নাহিদ ইসলাম মানে এনসিপি বলে কথা না, যারাই দুর্নীতি করবে, যারাই করেছে তাদের বিরুদ্ধে আমরা তো সাংবাদিক, আমরা তো তদন্ত সংস্থা না, নিতে পারেন। আমরা তো তারা যদি ব্যবস্থা নিতে পারে তাহলে এটা তো আপত্তি করার কিছু নেই এবং নেওয়া উচিত, আমি মনে করব নেওয়া উচিত। তবে আপনার কথার সূত্র ধরে বলি, এনসিপির কিছু কিছু নেতা বিরুদ্ধে একটা পারসেপশন দাঁড়িয়েছে, কোনো ক্ষেত্রে এটা সত্য, কোনো ক্ষেত্রে হয়তো আংশিক সত্য। তো এইটা একটা দুর্ভাগ্যজনক। আমাদের প্রত্যাশা ছিল যে এনসিপি যারা জুলাইতে নেতৃত্ব দিয়েছে তাদের কাছে মানুষের একটা প্রত্যাশা ছিল তাদের বিরুদ্ধে বিন্দুমাত্র অভিযোগ আসবে না, কিন্তু কারো কারো বিরুদ্ধে অভিযোগ আসছে। কোনো ক্ষেত্রে এটা পারসেপশন হিসেবে আসছে, কোথাও সত্য হিসেবে আসছে, কোথাও আংশিক সত্য আসছে। এটার ব্যাপারে বারবারই তাদের প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। আপনি দুর্নীতি তদন্তের কথা আপনি বাদ রাখেন, এনসিপির প্রথম 20 জন নেতা নেত্রীর অবস্থান, শারীরিক গাঠনিক অবস্থান, লাইফস্টাইল, এটা চেঞ্জ হয়েছে কিনা 1.5-2 বছরের মধ্যে? ওরা তো কোনো অর্থনৈতিক কাজের সাথে জড়িত ছিল না। এখন এই অভিযোগও কিন্তু আমরা করতেছি না, এই অভিযোগ করতেছে বেশি করে, আমাদের চেয়ে বেশি অভিযোগ করতেছে আব্দুল কাদের।
আমাদের চেয়ে বেশি অভিযোগ না, করতেছে আব্দুল না, না, কাদের। আব্দুল আপনি কাদের দেখেন। করতে পারে, আব্দুল কাদের তাদের সাথে বিরোধ, আপনি নিজের দলের নিজের লোকদের সাথে যখন বিরোধ সৃষ্টি হবে এটা বেশি করবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমরা আমরা আপনি কি আমার দেখতে পান কোশ্চেনটা কিনা? হলো, আমি আপনি একটু দেখতে আগে পান কিনা? বলছি, আপনি না দেখতে না পান আমি কিনা? একটু আগেই বলছি যে মানুষের প্রত্যাশা, আমাদের প্রত্যাশা তাদের কাছে অনেক বেশি ছিল যে তারা 100% ক্লিন থাকবে, তাদের বিরুদ্ধে পারসেপশনও দাঁড়াবে না। হ্যাঁ। এটা একটা এখন তারা কোনো কোনো 100% ক্ষেত্রে ক্লিন এটা- নাই আপনি বলতেছেন, কতখানি ক্লিন না আছে? না কেউ 99%। কারো বিরুদ্ধে অভিযোগ আসছে এবং এগুলোর পূর্ণাঙ্গ তদন্ত হয় নাই। আমার পত্রিকায় কতগুলো নিউজ ছাপা হয়েছে, আমার দেশে এনসিপি নেতাদের কয়েকজনের নাম ধরে সুনির্দিষ্ট প্রথম পাতায় ডাবল কলাম 3 কলমে নিউজ ছাপা হয়েছে, কিন্তু সরকার এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয় নাই। আমি এটাই বলতে চাচ্ছি যে, আর আপনি যেটা বললেন যে ড্রেসের চেঞ্জ, আমার মনে হয় এটা তাদের প্রতি আমরা বেশি অবিচার করে ফেলছি। একজন মানুষ একটা ভালো পাঞ্জাবি পরবে, আগে সে ছাত্র ছিল, এখন আস্তে আস্তে তার পরিবর্তন না না, হয়েছে, তার পরিবর্তনের একটা সঙ্গে দায়িত্ব তো পালন করছে। পরিবর্তনের সঙ্গে তো আয় থাকতে হবে রে এটা ভাই। একটু বেশি, আয়টা কি? এটা মনে হয় আমাদের, না এটা মনে হয় আমরা একটু বেশি অন্যায় করে না না, ফেলতেছি। আয়টা কি তাদেরকে জাহিদ ভাই? এইভাবে- আয়টা কি তো বলেন না, আপনি বড় আয়টা বড়- বলেন কি, আয়টা আপনি- কি বলেন না। আপনি হাজার হাজার কোটি টাকা দ্বারা দুর্নীতি করছে, সেইগুলোকে চাপা দেওয়ার জন্য এইগুলোকে আমরা সামনে নিয়ে আসাটা আয়টা কি বলেন না, খুবই না, সেগুলি অন্যায়। চাপা দেওয়ার জন্য না, আয়টা কি? আর আমরাও তো না, 25 না, বছর আমি পর্যন্ত 25 বছর পর্যন্ত স্টুডেন্ট ছিলাম। 26 বছরে আমি তো যখন এই চাকরি করতে শুরু করছি 4000 টাকা বেতন পাইছি, আমার অবস্থা এরকম না, হয়ে না, যায় নাই তো ভাই। না আমি তো বললামই যে এখানে অনেকের বিরুদ্ধে অভিযোগ আসছে, এগুলো তদন্ত হওয়া উচিত। না না, কিন্তু জাহিদ ভাই তদন্তটা আপনি এখনো যে স্পষ্ট কথাটা না, বললেন আমরা যে জানি ছাত্র না। থেকে আগে ছাত্র ছিল এখন ছাত্র নাই, তাই জন্য ছাত্র এটা থেকে ছাত্র সবার নাইতে ক্ষেত্রে না। অবস্থা এখন পরিবর্তন আপনি- হয় না ভাই। না তা এখন একজন মন্ত্রিত্ব করছে, তার চেহারার একটু পরিবর্তন আসবে না? সে আরামায়েশে থাকছে, ছাত্র 26 বছরে মন্ত্রিত্ব পাইছে, আমি একটা ইন্টারাপ্ট করি, 30 একটা বছরে পাইছে, কাহিনী বলি। তো এটাতে তার একটা একটা কাহিনী বলি। পরিবর্তন হবে না? মানে আমি একটু বলি, যে মন্ত্রিত্ব করছে হতেই পারে। এখনো পর্যন্ত 4 মাসে বিএনপি সরকার টোটাল প্রশাসনের 20% রদবদল করতে পারছে, বেছে বেছে যাচাই করে করে করছে। কিন্তু ইনু সরকারের হাসিনা সরকারের পতনের পর আবার আপনি ইউনূস যেই হারে সরকারে আসলেন, যেই আমরা তো হারে ইউনূস নিয়োগ সরকারের বদলি, বিরুদ্ধে। যেই হারে জি। নিয়োগ বদলি হয়েছে ভাই, সকালবেলা একজনরে নিয়োগ দিছে 50 লাখ টাকা পাইছে, আবার যে 1 কোটি টাকা দিছে পট করে পরিবর্তন করে, এইরকম অনেক কাহিনী। কিন্তু ঘটনার দুর্ভাগ্য, আমি জানি যে এগুলির তাদের তদন্ত বিরুদ্ধে হবে না। ব্যবস্থা নিচ্ছেন। কেন আচ্ছা, তাদের কেন বিরুদ্ধে সকাল এই বিকাল দীপু ভাই, রদবদল আপনি হয়? আচ্ছা আমাকে তাহলে একটা দিওয়াই প্রশ্নের এই উত্তর প্রশ্নের দেন। জবাব দেন। তাদের বিরুদ্ধে সরকার তাদের ব্যবস্থা বিরুদ্ধে নেওয়া ব্যবস্থা হচ্ছে নিচ্ছে না না কেন? তারা তো বিরোধী না, দলেই, সরকার তাদের অবশ্যই বিরুদ্ধে তাদের ভুল করছে। বিরুদ্ধে- অবশ্যই অন্যায় করতেছে, আর ব্যবস্থা আমি তো বলছি তো। শুধু আচ্ছা এটা নয়। আচ্ছা, আপনার আমরা দলের আবার একটু লোকজনের আমরা আবার সাথে একটু জড়িত আছে। আলোচনাটায় ফিরে আসি। লোকজন আমরা এটা ভালো করে আমরা জানে। একটু আলোচনাটা এখানে করতেছিলাম যে BNP লোকজন বসু- জড়িত আছে, আমলাদের মধ্যে যারা বিএনপির আছে না। তাদের সম্পৃক্ততা আছে, এটা সবাই না, জানে। সেটা তো পরের এবং কথা। আমরা জামাতের কেউ fresh থাকলে, blood দুই একজন যারা থাকলে ছিল, তাদের সম্পৃক্ততা তরুণরা আছে। না, তাইলে তাই তাদের আমি কথা বলছি বলেন যে না কেন? যারা ফ্রেশ ব্লাড ছিল, ইনু সরকার প্রত্যেক মন্ত্রণালয় ডিপার্টমেন্টের সাথে 2জন 3জন করে অ্যাটাচ করে দিয়ে তাদেরকে একেবারে শেষ করে দিচ্ছে, যার কারণে যত দিন গড়াইছে তরুণদের ইমেজটা কিন্তু নষ্ট হয়েছে। না কিন্তু দীপু ভাই, এটা স্বীকার ইমেজের করতে কথা হবে। ইমেজের কথা আপনি বাদ এটা দেন। আলাদা একটা বাংলাদেশে বিষয়, এটার বাংলাদেশে সাথে- ইমেজ ঠিক রাখা, তারপরে হচ্ছে বাংলাদেশে আমরা যেরকম আমরা সবাই হোমো হচ্ছে দস্যু বনুহুর, না বনুহুর তো ভালো দস্যু, আমরা হোমো হচ্ছে মানে কি বলে এটা হচ্ছে পথে ঘাটে আমরা ডাকাতি করে বেড়াবো, রাহাজানি করে বেড়াবো, আর আমরা চাইবো যে আমাদের এই পোলাপানগুলি 25-26 বছর বয়সে এরা খুব ভালো হবে। এটা তো আসলে হবে মানে এটা তো খুবই বেশি দুরাশা। আমি জাহিদ ভাইয়ের এই কথার সাথে আমি একমত। কিন্তু আপনি আমাকে একটা জিনিস বলেন যে হাসনাত আব্দুল্লাহ যে অভিযোগ বসুন্ধরার বিরুদ্ধে এনেছেন সংসদে, সেইটার ক্ষেত্রে দুইটা ব্যাপার। এক হচ্ছে সংসদে যায় একজন মাননীয় সংসদ সদস্য যে কোনো কিছু বলতে পারেন, এটা তার ইন্ডেমনিটি আছে, কিন্তু তারপরও তার বিরুদ্ধে যেসব নিউজগুলি করা হচ্ছে আমরা সাংবাদিকরাই করতেছি, তো সেই ক্ষেত্রে অন্য সাংবাদিকরা যারা এর কোনো পক্ষ না, মানে আমরা কালের কণ্ঠও না, আমরা হাসনাত আব্দুল্লাহও না, তারাও কি আসলে হাসনাত আব্দুল্লাহর এই অবস্থান, কালের কণ্ঠের অবস্থান, এই পুরোটার ক্ষেত্রে আমরা জাস্টিস করতে পারতেছি কিনা? এমনকি হাসনাত আব্দুল্লাহ আসলে খুব ফিসি অভিযোগ করে থাকতে পারেন, খুব বাজে রকম ভাবে এটা বলে থাকতে পারেন, তারা এটা বলেন অনেক সময় অনেক কথা বলেন, আমার নিয়ে বলছে। আমি বলি, আমি তারেক সাহেবরে প্রশ্ন করছি, প্রশ্ন করার পরে বলছি যদি অভয় দেন তো বলি, বলার পরে কোনো অভয়ের জন্য ওয়েট করি নাই, এটা আমার একটা বলার কায়দা, এটা বলছি। হাসনাত আব্দুল্লাহর স্ট্যাটাস দিতে দেরি নাই, 10 সেকেন্ডের মধ্যে স্ট্যাটাস দিছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সে দিছে হচ্ছে 1 মিনিটের মধ্যে স্ট্যাটাস। এটা নতজানু সাংবাদিকতা, এই হচ্ছে তাদের আন্ডারস্ট্যান্ডিং। কিন্তু স্টিল আমি মনে করি, কিন্তু স্টিল আমি মনে করি যে হাসনাত আব্দুল্লাহ যা করছে সেইটার ক্ষেত্রে সে
সংসদে দাঁড়ায়া একটা গ্রুপ সম্পর্কে, একটা লোক সম্পর্কে একটা প্রশ্ন তুলছে, তার জন্য তাকে যেভাবে আক্রমণ করা হইতেছে, আমরা মিডিয়ার লোকেরা সেই আক্রমণের প্রতিবাদ করতেছি কিনা, পার্ট হচ্ছে কিনা, এই জায়গাটা থেকে যদি আপনি একটু বলেন দিবু ভাই। না, আমরা তো আমি প্রতিবাদ এটা- করছি না। না জাহিদ প্রতিবাদের ভাই, বিষয় আমি না। শুনবো আপনাকে, ব্যাপার হলো আমি একটু আপনাকে দিবু ভাইয়ের একটা কাছে কথা- শুনি। আচ্ছা, জাহিদ ভাই একটা- বলছে, একটা হলো- জাহিদ ভাই বলছে একটা- ডিসেন্টের খবরটা উনারা ছাপাইছে, নিজেরা এখনো কোনো কিছু ছাপায় নাই, অন্য কিছুও করে না, এটা কিরকম? আমি বলি সামগ্রিকভাবে আমাদের যে মিডিয়ার যে ক্যারেক্টার অনেক পরিবর্তন হয়েছে, এবং বিভিন্ন গ্রুপের মিডিয়াগুলো তারা তাদের পারপাস গুলো সার্ভ করতেছে। এখানে পেশাদারিত্বটা অনেক অনেক কমে গেছে। এখন হাসনাত আব্দুল্লাহ কেন ডিসেন্টের বিরুদ্ধে অভিযোগ করলো আমি এটা ঠিক ফলো করিনি। আর এটাকে কেন্দ্র করে যদি না, 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 বসুন্ধরার বিরুদ্ধে, ডিসেন্টের বিরুদ্ধে ডিসেন্ট না, অভিযোগ করে নাই, বসুন্ধরার বিরুদ্ধে না, অভিযোগ করে। বসুন্ধরার বিরুদ্ধে। বসুন্ধরা। হ্যাঁ। বসুন্ধরার বিরুদ্ধে। আচ্ছা, বসুন্ধরা গ্রুপের পত্রিকাগুলো কেন দিচ্ছে, এবং যদি হাসনাত আব্দুল্লাহর ব্যাপারে যদি তথ্যভিত্তিক রিপোর্ট দেয় তাহলে তো ঠিক আছে, যদি তথ্যভিত্তিক না হয় তাহলে তো সেটা প্রতিবাদ করার জন্য সাংবাদিক সংগঠন আছে, তারপরে আইনি ব্যবস্থা আছে, সেইগুলোতে যাওয়া হচ্ছে না। কারণ আমাদের সামগ্রিকভাবে অনেক গণমাধ্যম, কিন্তু গণমাধ্যমের যে কর্মীরা, সাংবাদিকরা কিন্তু নানাভাবে বিভক্ত, তারা ঐক্যবদ্ধভাবে এই অবস্থানগুলো নিতে পারে না বলেই দেখা যায় যদি কেউ কোনো একটা কথা বলে তখন সবাই ঝাঁপায় পড়ে, সেটা সত্য হোক আর মিথ্যা হোক। কিন্তু পার্টিকুলারলি এই ঘটনাটা হাসনাত আব্দুল্লাহ সংসদে কেন এই কথা বললো, আর কেনই বা কালের কণ্ঠ গ্রুপ সবাই ঝাঁপায় পড়লো, আমি আসলে সত্যিকার অর্থে এটা না, আমি দীপু follow ভাই, করি না। এখানে- জাহিদ ভাই আমি একটু বলি, একটা জাহিদ ভাই কথা আপনি বলতে- শুরু করার আগে আমি একটু বলি, আপনি বলেন, আপনি দীপু ভাইয়ের একটু বুঝায় বলেন, তাহলে দীপু ভাই আরো বুঝতে পারবে। আমার প্রশ্ন হচ্ছে, হাসনাত আব্দুল্লাহ সংসদে জনাব আব্দুস সোবহান এবং তার পুত্রের কি আব্দুস সোবহান না তো আহমদ আকবর সোবহান এবং তার পুত্রের বিরুদ্ধে যেসব অভিযোগ আসছেন, আনভীর, সায়েম সোবহান আনভীর, উনার বিরুদ্ধে যেসব অভিযোগ আনছেন সেসব অভিযোগগুলি কিন্তু পুরনো। মজার ব্যাপার হইল, এই 1.5 বছরে হাসনাত আব্দুল্লাহ এই পৃথিবীর সবার বিরুদ্ধে অভিযোগ আনলো, তাদের বিরুদ্ধে অভিযোগ আনতে আমরা শুনি নাই। এখন এটা টাইমিং এরও কি একটা ফ্যাক্টর আছে, যে এখন আইসা তাকে কেন এই অভিযোগ পার্লামেন্টে বলতে হইতেছে? এবং আমি সাথে সাথে এই ব্যাকগ্রাউন্ডটা একটু বললেন যে এনসিপি বা জামাতে ইসলামীও ওকে তো প্রোটেক্ট করা উচিত, ওকে প্রোটেক্ট করতেছে কিনা, একটু ইয়াটা আপনি একটু আপনার আগের প্রশ্ন এবং দীপু ভাইয়ের প্রশ্নের ব্যাপারে বলি যে দেখেন, এই হাসনাত আব্দুল্লাহর বক্তব্য এবং পত্রিকার একটা গ্রুপের পত্রিকার এই ক্যাম্পেইন, এটা নিয়ে আসলে সাংবাদিক সংগঠনরা কি করবে? সাংবাদিক সংগঠনের সরাসরি এখানে কিছু করার খুব একটা কিছু নেই। কি করবে সাংবাদিক সংগঠনের? কি করা উচিত ছিল? আপনি মনে করেন আপনি বিএফইউজ এর প্রেসিডেন্ট, ডিউজ এর প্রেসিডেন্ট কিংবা সম্পাদক পরিষদের সভাপতি, আপনি কি স্ট্যান্ড নিতেন এখানে? যদি হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে 99টা নিতে হবে না, আমি বলি হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে যদি 99টা নিউজের মধ্যে যদি 90টাও ফলস হয়, তাইলে বিএফইজি ডিওএইজি কে বলতে হবে যে তোমরা এই ফলস নিউজ করতে পারবে না, ওয়ানলি বিকজ যে তুমি খুব একটা বড়লোক হাউসের প্রতিনিধিত্ব করো, একটা খুব কি বলে এটার নাম কি, খুব প্রভাবশালী একটা হাউসের হয়ে কথা বলো, তাহলেও এটা হবে না। কিন্তু সেটা কি হইতেছে? যারা এই নিউজ করতেছে, যারা এই সম্পাদক করতেছে, তাদেরকে এই সরকার আবার 21 পদক দিবে, আমরা এরকম দেখবো। সেটা হইতেই পারে, কিন্তু যেটা বলছি যে এটা আসলে মানে এখানে যেটা আমাদের করার সুযোগ ছিল, আপনি যেটা আগে বলেছেন যে যেহেতু এটা নিয়ে একটা ডিবেট সৃষ্টি হয়েছে, এটা যে কোনো ভুল তো দুই তরফে। হাসনাত আব্দুল্লাহ এতদিন চুপ থেকে হঠাৎ করে না কেন বলছে না, এই এখনো সেটাও কি সৎ উদ্দেশ্য কিনা? না, এই পুরো জিনিসটা নিয়ে সাংবাদিকরা রিপোর্ট করতে পারতো, অন্য পত্রিকার এডিটররা বলতে পারতেন তার রিপোর্টারকে এই ব্যাপারে আমি একটা ইনভেস্টিগেটিভ রিপোর্ট চাই, যে এরা যে 99টা নিউজ করলো এটার মধ্যে আসলে সত্যতা কতটুকু আছে, কি ধরনের নিউজ। আর আবার হাসনাত আব্দুল্লাহ কেন এই প্রশ্নটা এই সময় নিয়ে আসছো, আপনি এই মুহূর্তে যে প্রশ্নটা করছেন, এই দুইটা নিয়ে সাংবাদিকরা, সম্পাদকরা তাদের পত্রিকায়, অন্য পত্রিকায় রিপোর্ট করতে পারতো। এর বাইরে মানে সাংবাদিকদের এখানে, অন্য পত্রিকার সাংবাদিকদের আপনার আমার তেমন কিছু করার আছে বলে আমি মনে করি না। এটা সুযোগ নাই, এটা প্র্যাকটিস নাই, যেটা বলেছেন এই প্র্যাকটিসটা কিন্তু নাই। আর একটা জিনিস দেখেন, যে যেটা আপনি বলেছেন লাস্টলি, যে হাসনাত আব্দুল্লাহ এতদিন বলে নাই এখন কেন বলে, আমি বলছি তো এটা নিয়ে সাংবাদিকদের করার কাজই হলো তার ইনভেস্টিগেট করে সেটা রিপোর্ট করতে পারে। আর আরেকটা প্রশ্ন আপনি কি জানতে চাইছিলেন এই রিলেটেড?
না, এই রিলেটেড আমি যেটা জানতে চাচ্ছিলাম যে দলগতভাবে হাসনাত আব্দুল্লাহর জন্য যদি এটা সংকট হয়, দলগতভাবে এই সংকটের ক্ষেত্রে এনসিপির, সেটা আপনি আগেও বলছেন যে এনসিপি বা জামাতে ইসলামীর সেটা প্রোটেক্ট করা উচিত কিনা, স্পিকারেরও একটা রুলিং দেওয়া উচিত কিনা, যে কারণ আমি কিন্তু এই প্যাটার্নটা জানি। আমার কাছে মনে হয় যে হাসনাত আব্দুল্লাহ বাংলাদেশের একটা তরুণ রাজনীতিবিদ, উনার বিরুদ্ধে যদি ৯৯টা রিপোর্ট অতি অলরেডি হয়ে থেকে থাকে, ভবিষ্যতেও আসলে হয়তো উনাকে বিভিন্নভাবেও এগুলি করা হইতে পারে। এখন আমরা সবসময় সংবাদ মাধ্যমের স্বাধীনতার কথা বলি, কিন্তু সংবাদ মাধ্যম আরেকটা লোককে এরকম অসহায় করে ফেলানোর ক্ষেত্রে কি সংবাদ, যারা আমরা সংবাদ মাধ্যমের কথা বলি, তারা কিছু বলবো না নাকি বলবো, এটাই জানতে চাইছিলাম আপনাদের কাছে। এটা তো সামগ্রিক, আমাদের সামগ্রিক পরিবর্তনটা ধরাই দিই জাহিদ, আমি একটা ঘটনা, এনসিপির বিরুদ্ধে কিন্তু আরেকটা মিডিয়া ট্রায়াল হয়েছিল কক্সবাজারে। পিটার ডি হাসের সাথে গোপন বৈঠক করতে এনসিপি নেতারা গেছেন কক্সবাজারে। এটা কিন্তু পরবর্তীতে প্রমাণ হয়েছে যে এটা ফলস, কিন্তু অনেকগুলো গণমাধ্যম কিন্তু এটা নিয়ে রিপোর্ট করছে এবং একটা মবও তৈরি হয়েছে যে ওখানকার লোকজন দিয়ে ওই হোটেলের সামনে বিক্ষোভ করছে। এই ঘটনাগুলো কিন্তু তারা এটার শিকার হয়েছে। এইটা এখন আমি নাম ধরে, পত্রিকার নাম ধরে বলতে চাই না, কিন্তু ইন জেনারেল আমাদের বাংলাদেশের মিডিয়াগুলা মানে কোনো ক্ষেত্রে খুবই দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছে, কোনো যাচাই বাছাই ছাড়া। আমি এই 3 দিন আগের একটা ঘটনা বলতে পারি যে এই যে এনবিআর এর চেয়ারম্যান নিয়োগ বলে দুপুরেই একটা খবর ছাপা হয়ে গেল যে মিস্টার হাবিব, আমি যদি আহসান হাবিব, আমি যদি নাম ভুল না করে থাকি, যে উনাকে এনবিআর এর চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে। এবং এটা নিয়ে আমার রিপোর্টারকে আমি বারবার যতবারই জিজ্ঞেস করি, সে বলে যে না, এটা সার্কুলার হয় নাই, আমার সাথে ওনার ব্যক্তিগত যোগাযোগ আছে, আমি ওনার সাথে টেলিফোনে কথা বলেছি, উনি নিজেও বলেন নাই যে এখন পর্যন্ত উনি কোনো কাগজ হাতে পেয়েছেন। কিন্তু আস্তে আস্তে দেখলাম দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত মেইন স্ট্রিম মিডিয়াগুলো থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া সর্বত্র এটা ফলাও করে প্রচার হয়ে গেল। তো এই যে আমরা একটা দায়িত্বহীনতার পরিচয় দেই, পরে রাত 9টায় গিয়ে সিদ্ধান্ত হলো যে জানা গেল তখন অফিসিয়াল ডিসিশনটা যে ওনাকে একটা চলতি দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু মেইনস্ট্রিম মিডিয়া এটা নিউজ হয়ে গেল সারাদিন ধরে যে উনি এনবিআর এর চেয়ারম্যান নিয়োগ হয়েছেন, উনি সেকেন্ড ম্যান হিসেবে চলতি দায়িত্ব দিয়েছেন। ফার ডিফারেন্স দুইটার মধ্যে। তো এটা করছি আমরা, অহরহ করছি। আপনি জানেন যে আব্দুর রাজ্জাককে মেরে ফেলা হয়েছিল, আওয়ামী লীগ নেতা, মিডিয়াতে। তো এরকম আরো অসংখ্য ঘটনা আছে, কিন্তু এগুলোর কোনো বিচার নাই। সত্যিকার অর্থে যে মিডিয়াটা এই অপরাধগুলো করলো যদি হতো, আমাদের দেশে এবং বিচার, সংবাদ মাধ্যমে ইনভেস্টিগেটিভ রিপোর্টিং এর নামে যা ছাপা হইতেছে, সেইটা পুলিশের সাথে কথা বলে আইসা যেগুলি করা হইতেছে, সেই সব ক্ষেত্রে আপনারা কি কোনো ধরনের কোনো উন্নতির গ্রাফ দেখেন? প্রতিটা রিপোর্টিং যদি এটা রুমে হইতো, প্রতিটার মধ্যে আমি কইতে চাইতেছি অধিকাংশ এরা খুবই শূন্য পাইতো 10-এ, কিন্তু বড় বড় সম্পাদকরা এগুলি ছাড়তেছেন, এইটা নিয়ে আবার গর্ব করতেছেন, এইটা নিয়ে আবার কথা বলতেছেন। এটা নিয়ে আমরা একটু আলোচনা করি আমাদের মিটিং গুলাতে। এই বিষয়গুলো আমরা আত্মসমালোচনা বলেন আর যাই বলেন, আমরা একাধিকবার এটা নিয়ে সপ্তাহে যে মিটিং এ বসি আমরা, কিংবা দৈনিক যে সিনিয়রদের মিটিং গুলা হয়, সপ্তাহে পুরা রিপোর্টিং টিমের মিটিং হয়, এই আলোচনাগুলো করি। এবং একটা জিনিস আমার কাছে কেন জানি মনে হয়েছে, আপনি বলবেন যে হাসিনার সব দোষ, আসলেই 17 বছরের সাংবাদিকতার যে অধঃপতনটা হয়েছিল, এমবেডেড জার্নালিজম বলেন আর পিআর জার্নালিজম বলেন, এর বাইরে কোনো সাংবাদিকতা ছিল না, যে কারণে আমরা মনে লিখতেও ভুলে গেছি, অনুসন্ধান করাটাও ভুলে গেছি। আমি ডিফার করি জায়েদ ভাই, হাসিনার এই কঠিন সময়, হাসিনার এই কঠিন সময়, আমি বারবার এই উদাহরণ দেই, হাসিনার এই কঠিন সময়, অনেক ক্ষেত্রে হাসিনার ওই কঠিন সময় রূপপুরের বালিশ হইছে, হাসিনার ওই কঠিন সময় ওই মেডেলের মধ্যে সোনা পাওয়া যায় না, হাসিনার ওই কঠিন সময়ও যেই জায়গায় গ্যাস নাই, তেল নাই, মিথ্যা করে ছাপা হয়েছে, সেগুলি ছাপা হয়েছে না। আমরা কোন সাংবাদিক, ভাই আমি একটা কথা বলি, কোন সাংবাদিক এই জিনিস ভুলে যেতে পারে না। তার এখন ইচ্ছা হচ্ছে দলবাজি করবে, তার এখন ইচ্ছা হয়েছে সে একটা দলবাজি করবে। ঠিক, প্রথম আলো ডেইলি স্টার তো তার শিকার হয়েছে। 17 বছর যারা সাংবাদিকতায় আসছে, কিংবা যার সাংবাদিকতায় 20 বছর, তার ক্ষেত্রে তো এটা হতে পারে। আপনি আমি হয়তো ভুলি নাই, ভুলে যাওয়ার কথা না, কিন্তু প্র্যাকটিস একটা বিষয় আছে। এই গ্যাপগুলো আমি এটা বোঝাতে চাইলাম যে এই গ্যাপগুলো আমাদের হয়েছে, এবং সম্পাদক সাহেবরা ছাপিয়ে দিচ্ছেন, তারা দেখছেন না, কোনো জায়গায় কোনো জবাবদিহি নেই। এই পুরো জিনিসটা নিয়ে, আমাদের মিডিয়াটা নিয়ে আসলেই খুবই হতাশাজনক অবস্থায় আমরা আছি।
আমি এটাকে, আপনি যদি টু দি পয়েন্ট জানতে চান, আমি 100টা কারণ আপনাকে বলে দিতে পারবো কেন আছে, এবং এটাও একটা কারণ। এখন পুলিশের বক্তব্যটাই আমরা ছাপিয়ে দিয়ে এর আগে পার পেয়ে গেছি, কিন্তু এটাই যে একমাত্র জিনিস না, এটা কেউ কেউ মেনটেন করেছেন, কোনো রিপোর্টার করেছেন, কোনো জাহিদ ভাইকে ধন্যবাদ। আমি একটু দীপু ভাইকে এই প্রসঙ্গে জানতে চাই। দীপু ভাই, আমরা যে এত সমালোচনা করলাম মাহফুজা আনাম সাহেবের, মানে ট্রোল করতে করতে তারে, যে উনি 111-এর সময় ভুল করছেন, ওই কাস্টডি থেকে আসা তথ্য তার কাছে দেওয়া ঠিক হয় নাই, উনাকে ডিজিএফআই দিছে বা কাস্টডি থেকে আসা এটা দেওয়া নাই, এইটা লইয়া আমরাও কথা কইতে 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 উনাকে প্রায়, মানে কি বলবো, আমার মানে এখন আবার এগুলি হইতেছে কেমনে, কে কোন জায়গায়